মাহতাব শেখ একজন শ্রদ্ধেয় মানুষ, সজ্জন মানুষ, সমাজসেবী, প্রচুর মানুষকে বাইরে গিয়ে বসি। আমার আসিফ ইকবালকে খুব ভালো লাগে। যা থাকে আমি এসডিপিআইয়ের ছেলেদের ধন্যবাদ জানাবো, তারা মাথায় করে মুড বিভিন্ন আনাচে দেখা যাচ্ছে। আপনি তো একজন রাজনীতিবিদ, তো কর্মক্ষেত্র হিসেবে ফরাক্কাই কেন বেছে নিলেন? ফরাক্কা বাছার বিশেষ কারণ আছে। আমরা রাজনীতিবিদ হলেও আমরা ওই সিপিএম, কংগ্রেস, তৃণমূল এই ধরনের দল আমরা কখনো করিনি। আমরা একটা মিশনে আছি, বঞ্চিত সমাজের পিছিয়ে পড়া জাতির প্রতিনিধি হিসেবে তাদের কথাগুলো তোলা, তাদের লড়াইগুলো করা আমাদের কাজ। যেন তেন প্রকারে এ দল ও দল গিয়ে একে ওকে ধরে একটা এমএলএ এমপি হয়ে যাওয়া, মন্ত্রী হয়ে যাওয়া, এইটা লক্ষণ না। আমরা আমাদের পিছিয়ে পড়া জাতির জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, একটা জায়গা তৈরি করতে চাই যেখান থেকে এই বঞ্চিত সমাজ তার কথা বলবে এবং প্রয়োজনে আগামী দিনে তারা শাসনভার তুলে নেবে। সেই জন্য আমরা মানুষের জন্য কাজ করছি। সেক্ষেত্রে ফারাক্কায় আসার উদ্দেশ্য, এর আগেও দেখবেন হাজি আখতার হোসেনের মার্ডারের পর যখন এখানে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল, মানুষ গ্রাম ছেড়ে পালাচ্ছে, আতঙ্কে ভয়ে কুঁকড়ে যাচ্ছে, পুলিশের অত্যাচার চরমে ছিল, তখনও আমি এসছিলাম এবং 1 মাস এখানে লড়াই করেছিলাম। এই পুলিশকে ব্যারাকে ফিরিয়ে দিয়ে তবে কলকাতায় ফিরেছিলাম। তো এই কাজটা অনেকে মনে করে আমি পারি, আমার তখন দল ছিল এসডিপিআই, আমাকে এই দায়িত্ব দিয়েছিল, আমি করেছিলাম। কিন্তু রিসেন্ট টাইমে আবার এই ফারাক্কা শামশেরগঞ্জকে কেন্দ্র করে ধুলিয়ান যে গণ্ডগোলটা হলো ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে, সেখানে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটলো। মানে এটা এখন আমি জোর দিয়ে বলতে পারি এটা অর্গানাইজ দাঙ্গা করানো হয়েছে। এখানে না হিন্দু দাঙ্গা করেছে, না মুসলমান দাঙ্গা করেছে। এইটা রাজনীতিবিদদের তাদের রাজনৈতিক ফায়দার জন্য দাঙ্গা করানো হয়েছে এবং গরিব মানুষকে বিপদে ফেলা হয়েছে। এবং ভারতবর্ষের ইতিহাসে এখনো পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি যেখানে সিঙ্গেল একটা ঘটনায় 237টা এফআইআর হয়েছে, তাতে সমস্ত মানুষকে 15-16টা করে কেস দিয়েছে এবং 6000-এর ওপরে বেশি মানুষের ওপরে এফআইআর আছে। 754 জনকে জেলে ঢোকানো হয়েছে। 4.5 মাসের বেশি সময় ধরে তারা বিনা বিচারে জেল খাটছে। এটা কোনো মামুলি ঘটনা নয়। কিন্তু এই ঘটনা নিয়ে সিপিএম, কংগ্রেস, তৃণমূল কেউ কিন্তু মাথা ব্যথা নেই, কেউ এটা নিয়ে লড়াই করে না, কথা বলে না। আমরা প্রতিদিন এটার উপরে কথা বলি। এটা চরম অন্যায়, নির্মম অত্যাচার এবং রাষ্ট্রের সন্ত্রাস আমরা এটা মনে করি। এবং আমরা বারে বারে বলছি, যদি কেউ দাঙ্গা করে, যদি কেউ পুলিশের গাড়ি ভাঙে, যদি পুলিশের উপরে অত্যাচার করে, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করে বা সাধারণ মানুষের সম্পত্তি যদি কেউ ক্ষতি করে, উপযুক্ত প্রমাণ সহ তাদের শাস্তি দেওয়া হোক। আমরা একজন অপরাধীর পাশে দাঁড়াবো না। কিন্তু যদি নিরীহ মানুষকে বাড়ি থেকে, পথ থেকে, দোকান থেকে শুধু ধর্মীয় বিভেদের কারণে যদি তুলে তাকে জেলবন্দি করা হয় এবং তার বিচার না হয়, 4.5 মাস 5 মাস ধরে তারা জেলবন্দি আছে, যাদের কোনো অপরাধ নেই, যারা জীবনে কোনো ক্রাইম করেনি, তাদের উপরে যদি অত্যাচার হয় এবং সেখানে যদি সবাই চুপ করে থাকে, তাহলে আমি সেখানে আসব। এবং সেই কারণেই মূলত এখানে আসা। এখানে যে ভয়ের পরিবেশ তৈরি করে রাখা, ক্রিমিনালের ভয়, পুলিশের ভয়, পলিটিক্যাল নেতাদের হুমকি ভয়, সেই ভয় ভাঙাতে আমি এসছি। এর আগেও এসছি, এখন এসছি এবং যতক্ষণ এইখান থেকে ওই 750 মানুষের মুক্তি না হবে এ লড়াই চলবে। আমি এখানে থাকবো, আমি এখানে লড়বো। ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলতে হবে। আমি আগেই বলেছি, নেতা মন্ত্রী হওয়ার শখ নেই, তাহলে পুরো জীবন কাটিয়ে দিলাম লড়াই করতে করতে, তাহলে তো কংগ্রেস, সিপিএম, তৃণমূলে গিয়ে আমাদের থেকে অনেক কম যোগ্যতার লোক নেতা মন্ত্রী হয়ে বসে আছে। আমরা মানুষের লড়াই লড়ছি, যেখানে মানুষ বিপদে পড়বে সেখানে আমি থাকবো। আজ ফারাক্কা শামশেরগঞ্জের মানুষ চরম বিপদে, পুরো মুর্শিদাবাদের মানুষই বিপদে। অতএব তাই জন্য আমি এটা চুজ করেছি, এখানে আমাকে থাকতে হবে। কংগ্রেসের গড় বলে কংগ্রেস দাবি করছে, সেখানে আপনি কতটা ছাপ ফেলতে পারবেন? দেখুন, কংগ্রেস বলছে এটা কংগ্রেসের গড়, এটা চরম হাস্যকর কথা। আপনি বলুন, পুরো পশ্চিমবাংলায় কংগ্রেসের একটাও বিধানসভা নেই। পুরো দেশে বিগত কয়েক বছর ধরে বিজেপির শাসন, 3rd টার্ম চলছে, কংগ্রেস হারিয়ে গেছে, তলিয়ে গেছে, মানুষ তার বিশ্বাস হারিয়েছে। তো ফারাক্কাটা তার গড় কী করে হলো? এই ফারাক্কায় এই পশ্চিমবাংলায় যেমন প্রথম 30 বছর কংগ্রেসের রাজত্ব ছিল, এই মনিরুল ইসলামের আগের, মনিরুল সাহেবের আগে এরা 25 বছর মাইনুল হক ছিল।
কেন্দ্রে 60 বছর কংগ্রেসের রাজত্ব ছিল। এই 30 বছর রাজ্যে কেন্দ্রে 60 বছর এবং এখানে মঈনুল হক সাহেবের 25 বছরে কি কাজ হলো? এটা কেন এটা কংগ্রেসের গড় হবে? আপনি বলুন, এখানে আপনি একটা রাস্তা নেই, একটা ড্রেন নেই, এখানে স্কুল কলেজের অবস্থা খুব খারাপ, স্বাস্থ্য কেন্দ্র মানে গরুর খাটালের থেকে অদম, এখানে কোনো কাজ নেই, এখানকার মানুষের মূল জীবিকা হচ্ছে বিড়ি বাঁধা। লক্ষ লক্ষ মানুষ বিড়ি বাঁধছে। এটা কেন বাঁধছে জানেন? এখানে এত কম পয়সায় কাজ করানো হয়, পৃথিবীর কোনো মানুষ এত কম পয়সায় কাজ করবে না। এখানে বেকারত্ব এত, না শিল্পের উন্নয়ন, না শিক্ষার উন্নয়ন, না স্বাস্থ্যের উন্নয়ন, কিছুই করেনি। তারপরেও এটা কংগ্রেসের গড় হয় কি করে? আসল বিষয় কি জানেন? এখানকার মানুষ দুটো তিনটে দলের নাম জানে। যখন একটার উপরে রাগ হয় তখন আরেকজনকে ভোট দেয়। সিপিএমের উপরে রাগ হলো তো তৃণমূলকে দিয়ে দিলাম, তৃণমূলের উপরে রাগ হয়ে গেল, তাহলে ঠিক আছে এবারে কংগ্রেস করা যায়। তাহলে যেই কংগ্রেসকে 25 বছর মঈনুল সাহেবকে দেখার পর মানুষ রিজেক্ট করে তৃণমূলকে আনলো, হঠাৎ তার এইটা গড় জমি কি করে হয়ে গেল বলুন তো? যারা এখানে টোটালি ব্যর্থ, কিছু করেইনি। এই নদী ভাঙন যেটা আপনি দেখছেন, এই ফারাক্কা তো কংগ্রেসের তৈরি। আপনি বলুন, সেন্ট্রালে কংগ্রেস 60 বছর থাকলো, এই নদীর পাড়টা ভাঙা যেত না? আপনি দেখুন, কলকাতার শহর নদীর পাশে দাঁড়িয়ে আছে, একদিকে হাওড়া একদিকে কলকাতা, কোথাও দেখবেন না পাড় ভেঙে যাচ্ছে। আপনি সমুদ্রে বিশাল বিশাল ঢেউয়ের আপনি পাহাড় দেখবেন, হাজার হাজার ঢেউ আসছে, দীঘার পাহাড় ভেঙে যাচ্ছে না। আপনি দেখবেন মুম্বাই মেরিন ড্রাইভের সমুদ্রের গায়ে আছে, বিশাল বিশাল ঢেউ এসে আছড়ে পড়ছে, ভেঙে যাচ্ছে না। তাই এখানে সব ভেঙে বেরিয়ে যাচ্ছে। কারণ কি? কারণ সরকার চায় এটা ভেঙে যাক। এখানকার মানুষের প্রতি সরকারের কোনো ভালোবাসা নেই। সরকারে আপনি বলুন, অধীর চৌধুরী এসে নদীর ধারে দাঁড়িয়ে কেন্দ্রীয় বিজেপি মন্ত্রীকে ফোন করে বলছে ইহাকে হালাত ঠিক নেই, আপ কুছ করিয়ে যাও, একটা কিছু বললো। তাহলে কি আপনি চান বিজেপি এখানে এসে পাড়টা বাঁধুক? আপনার মনে হয় বিজেপি এখানকার মানুষকে খুব ভালোবাসে? বিজেপির কাছে দাবি করছেন নাকি একটা কথা বলতে হয় বলে দিলেন? তাহলে 60 বছর আপনার সরকার ছিল, যেটা বিজেপিকে করতে বলছেন সেই কাজটা আপনারা করেননি কেন? তাহলে এরপরেও মানুষের সামনে দাঁড়িয়ে কি করে বলেন এটা কংগ্রেসের গড়? ওই বললাম না, মানুষ আর দল চেনে না। যেই দিন মনের মতো দল পেয়ে যাবে, এদের হয়ে লড়াই করার নেতা পেয়ে যাবে, এদের হয়ে কথা বলার লোক পেয়ে যাবে, সেই দিন কিন্তু এরা জড়িয়ে ধরবে। অধীর চৌধুরীকে রিজেক্ট করেছে বহরমপুর। অধীর চৌধুরীকে এত বছর বহরমপুরের মানুষ ওখানকার ওকে এমপি বানিয়েছে। ও কী করেছে? শুধু সন্ত্রাস দিয়েছে। আপনি বলুন, ও বলছে যে ওখানে সন্ত্রাস বাড়ে, এনআইএ কিছু ছেলেকে তুলে নিয়ে গেল, সেখানে সঙ্গে সঙ্গে অধীর চৌধুরী বলছে কি এখানে এত সন্ত্রাসবাদ ভরে গেছে, আমি আতঙ্কিত বোধ করছি। যারা তোমাকে 6 বার 5 বার এমপি করলো, এখন তাদের দেখে তোমার ভয় লাগছে, তাই তো? তারা এখন সন্ত্রাসবাদী মনে হচ্ছে। ওনার মনে হলো হঠাৎ মালদা মুর্শিদাবাদের লোক বিদ্রোহ করবে, বাংলাদেশের সঙ্গে মিশে যাবে, এরা মুসলমান, বাংলাদেশ মুসলিম কান্ট্রি, তাই এরা বাংলাদেশের সঙ্গে মিশে যাবে। তার মানে আমাদের তুমি দেশদ্রোহী বলছো, আমাদের বিশ্বাস করা যায় না। তারপরে তোমার কেন্দ্রীয় বিদ্যালয়ে আজ পর্যন্ত একটা ছেলে মেয়েকেও তুমি রিকমেন্ড করলে না। তাহলে এই লোকটা ভণ্ড আমাদের এইখানে এসে মুসলমানদের মানুষ, মুর্শিদাবাদের মানুষকে এইটা বোঝাবে যে এটা কংগ্রেসের গড়, আর এই লোকটার নেতৃত্ব মেনে আমাদের করতে হবে। এই লোকটা হাজি আখতার হোসেনের যাদের হত্যা করার অভিযুক্ত, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের নিয়ে ঘুরে বেড়ায়, তারা আরএসএস এর লোক। আর এই লোকটির বিরুদ্ধে অভিযোগ আছে যে অধীর চৌধুরীও আরএসএস এর লোক, ইনি নাকি আমাদের নেতা, মুর্শিদাবাদের নেতা। তাহলে মানুষকে বুঝতে হবে যে আপনারা এখনও উপযুক্ত দল পাননি, উপযুক্ত নেতা পাননি, তাই এগুলো আঁকড়ে পড়ে আছে। কিন্তু কংগ্রেসের কোনো মুখ দেখানোর মতো এখানে জায়গা নেই। কি মুখে বলবে যে এটা কংগ্রেসের গড়? ফরাক্কার বিভিন্ন সমস্যা তুলে ধরছেন, এতে সাধারণ মানুষের কোনো উপকার হবে কি? উপকার হবে না হবে পরের কথা, সাধারণ মানুষের কথা বলা শুরু তো হোক। আমি দেখছি ফারাক্কার বা মুর্শিদাবাদের রাজনীতি হচ্ছে, বড় বড় কর্মী সম্মেলন হয়, বড় বড় সভা হয়, পান্ডাল হয়, সেইখানে কখনো নাচ, কবিতা, গান হয়, সম্বর্ধনা হয়, ফুলের মালা দেওয়া হয়, নেতা দাদা দিদিদের সম্মানিত করা হয়, র্যালি হয়, কিন্তু মানুষের সমস্যা নিয়ে কেউ কথা বলে না। আমি এসছি রাজনীতিটাকে পাল্টাতে, মানুষের সমস্যা নিয়ে কথা হোক, তার সমাধানের পথ বার করা হোক। এবং দেখবেন আমার কারণেই এখন অনেক নেতানেত্রী কখনো নদী ভাঙনে, কখনো কোথাও ছুটছেন, তারা অস্থির হয়ে গেছেন, ব্যতিব্যস্ত হয়ে গেছেন। এইটা সাবজেক্টে ফিরে আসুক। রাজনীতি করতে গেলে মানুষের কথা বলতে হবে। মানুষের জন্যেই রাজনীতি, মানুষের জন্যেই গণতন্ত্র। মানুষ ভোট দেয়, মানুষ ট্যাক্স দেয়, সেখানে যদি মানুষের চর্চা না হয় তাহলে সেই রাজনীতি মূল্যহীন। এবং কাজ যে হচ্ছে সেইটা আপনি যদি একটু প্রদর্শনে যান, আমি তো সবে কাজ শুরু করেছি। আমি অ্যাশ পন্ডের বিষয়ে তুলেছি এবং আগামী দিনে এই অ্যাশ পন্ড নিয়ে এনটিপিসির বিরুদ্ধে আমার
অনেকগুলো পদক্ষেপ আছে। আমি প্রথমে বিষয়টা তুলে ধরেছি, এর আগেও অনেকে তুলেছে, কিন্তু আজ পর্যন্ত দেখবেন নেতা মন্ত্রীরা এনটিপিসির সঙ্গে সেটিং করে চলে, তারা এনটিপিসি নিয়ে বা অ্যাশপন্ড নিয়ে কখনো কোনো কথা বলে না। সাধারণ মানুষ কিন্তু এখন গর্জে উঠছে, তারা তাদের মধ্যে ক্ষোভ জাগছে, আমি কিন্তু এইটা জাগাতে সক্ষম হয়েছি। দ্বিতীয়ত দেখবেন অর্জুনপুরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আমি একটা পরিদর্শনে গেছিলাম, বহু মানুষের অভিযোগ ছিল যেখানে আমরা স্বাস্থ্য পরিষেবা পাচ্ছি না, আমাদের কাছে বাড়তি পয়সা নেওয়া হয়, এদের সঙ্গে খুব দুর্ব্যবহার করা হয়, ভয় দেখানো হয়, প্রচণ্ড নোংরা। আমি গিয়ে যখন তার বাস্তব চিত্রটা তুলে ধরলাম, আজকে আপনি যান অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আগের থেকে অনেক পরিচ্ছন্ন পাবে, ডাক্তাররা ওখানে বসছে, আগের থেকে অনেক বেশি ওষুধ দিচ্ছে, এবং কারো সাহস নেই এক্সট্রা পয়সা চাইবে। আমি ওপেন বলেছি, কেউ পয়সা চাইলে আমাকে ফোন করবে, আমি যাব, আমি দেখব বিষয়টা। তো এখন দেখুন পরিবর্তন এসছে। এবারে মানুষ যদি জাগে, মানুষ যদি তার অধিকারটা বুঝে নিতে চায়, পয়সা দিতে অস্বীকার করে, যদি বলে আপনি পয়সা চাইলে আমাকে রসিদ দিতে হবে, সার্কুলার দেখান, মানুষকে লড়তে হবে, ভয় পেলে হবে না। যদি আমাকে ভোট দেওয়ার পর আর ট্যাক্স দেওয়ার পর আমাকে যদি ভয়ে থাকতে হয়, তাহলে আমি ভোটগুলো কাকে দিই, কেন দিই? যাকে ভোট দিচ্ছি এটা দেখার তার কাজ যে এখানে দুর্নীতি হবে না, এখানে মানুষের উপর অত্যাচার হবে না, মানুষের পাশে তাকে দাঁড়াতে হবে। তাহলে আমি সেই কাজটা গিয়ে করছি, পরিবর্তন আসছে, মানুষ পরিষেবা পাচ্ছে। তারপরে আরও অনেকগুলো বিষয় আছে, এখন আন্ডার প্রসেস আছে, এখন আমি বলবো না, বেশ আরও কিছু প্রসেস বিষয় আমি তুলে ধরেছি, তার প্রসেস শুরু হয়ে গেছে, তার রেজাল্ট মানুষ পাবে। আমার কাছে প্রশাসনিক দপ্তর থেকে ফোন এসছে যে আপনার এই বিষয়গুলো নিয়ে আমরা পরিদর্শন করেছি, চর্চা করছি, এবং আমরা খুব তাড়াতাড়ি এর সমাধান বার করব। আগামী দিনে মানুষ সেগুলো দেখতে পাবে, আমি সেইটা ঘোষণা করছি না। ফরাক্কাতে এখন অনেক সমাজসেবী ঘুরছেন, এবং বিশেষ করে মাহতাব শেখ নামে একজন, যিনি একজন প্রকৃতপক্ষে সমাজসেবী বটে, এবং সদ্য কংগ্রেস জয়েন করেছেন, এবং তার অনুরাগীরা প্রচার চালাচ্ছে ফরাক্কার ভবিষ্যৎ এমএলএ মাহতাব শেখ। এই বিষয়ে আপনার কি মত? দেখুন, এতে বিশেষ কিছু বলার নেই, কারণ মাহতাব শেখ একজন শ্রদ্ধেয় মানুষ, সজ্জন মানুষ, সমাজসেবী, প্রচুর মানুষকে দান ধান করেন, এইটা ওনার নিশ্চয়ই প্রশংসনীয় কাজ, এবং ওনার ভক্তদের অধিকার আছে যে ওনার হয়ে প্রচার করবেন, ওনার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাবে, ওনাকে উজ্জ্বল নক্ষত্র হিসাবে পেশ করবে, এটা তার যারা অনুরাগী তারা করবে, তাদের এটা করার অধিকার আছে। কিন্তু মাহতাব শেখ সম্বন্ধে আমার যেটা প্রশ্ন, আমি একদমই ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করব না, কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে, এখন মাহতাব শেখের কোনো ক্যান্ডিডেট ফাইনাল হয়নি, উনি কংগ্রেস বা কোনো দলেরই ক্যান্ডিডেট হননি। আমি জানি না, উনি চাইলে নির্দল হিসাবেও লড়াই করতে পারেন, কিন্তু কথা হলো উনি যে কাজটা করছেন, যেটা আমরা সবাই প্রশংসা করি যে উনি সমাজসেবক, মানুষের বিপদে দাঁড়ান, তো এই কাজটা করার জন্য এমএলএ হতে হবে কেন? আপনি তো এমনিও কাজ করতে পারেন, এমএলএ না হওয়ার কারণে কি আপনি দান করতে পারছেন না? আপনি তো যথেষ্ট সম্মানের সঙ্গে আছেন, কিন্তু কথা হয়ে গেল যখন আপনি এমএলএ হয়ে যাবেন, মানে যেটা আপনার ইচ্ছা, হবে কি হবে না এটা তো ভবিষ্যৎ বলবে, এমএলএ হয়ে গেলে আপনার দায়িত্ব হবে বিধানসভা কাঁপানো, মানুষের দুর্দশা নিয়ে সরকারের বিরুদ্ধে লড়াই করা, গর্জে ওঠা, সরকারের চোখে চোখ রেখে কথা বলা। এই কাজটা কি উনি অভিজ্ঞ, না অভ্যস্ত, না এইটা ওনার ন্যাচারাল? আমি ওনার ভিডিও দেখেছি, সুন্দর তার চেহারা, ভালো মানুষ, কিন্তু তাকে কথা বলতে দেখিনি, এবং কোনোদিন আমি জানি না ওনার কোনো এরকম রাজনৈতিক লড়াই বা সামাজিক লড়াই, সরকার বিরোধী কোনো লড়াই উনি দেখেছি। কারণ এই যে শাসক দল তৃণমূল, একটা ভয়ঙ্কর সত্যি, এর বিরুদ্ধে সেই ভয়ঙ্কর লড়াইটা কি দিতে পারবেন? এবং যেটা সাধারণ মানুষ আমাকে এসে বলছে যে উনি যদি যেতেন, ওই বাইরন বিশ্বাসের মতো আবার তৃণমূলে চলে যাবেন, যেহেতু বড় ব্যবসায়ী, ওনার তখন ব্যবসায় ক্ষতি হবে, তৃণমূল তখন ওনার পিছনে পড়ে যাবে, বাধ্য হয়ে উনি আবার তৃণমূলে জয়েন করে যাবেন। এটা মানুষ কথা বলছে, কিন্তু আমার শুভেচ্ছা ওনার প্রতি রইল। মানুষের ইচ্ছা যেতেই পারে, আমি এমএলএ হব, আমি ইলেকশন লড়ব, এটা তার গণতান্ত্রিক অধিকার। উনি কংগ্রেস থেকে টিকিট পান না পান, এবং যদি নির্দল থেকেও লড়তে চান, ওনার প্রতি আমার শুভেচ্ছা থাকবে, সকলের এটা অধিকার। কিন্তু প্রশ্ন এটা হলো, ওনাকে নিজে ভাবতে হবে, এই যে উনি সুনাম অর্জন করেছেন একজন দানবীর হিসাবে, সজ্জন মানুষ হিসাবে, কাল কিন্তু উনি জেতার পর যদি এই প্রকল্পের যে হাল দেখছেন, সবাই তো কেউ কিছু করতে পারে না, তখন কিন্তু লোক বলবে কিছু কাজ করছে না, মানে সব সরকারি টাকাগুলো মনে হয় খেয়ে নিচ্ছে, বাড়ি নিয়ে যাচ্ছে, অভিযোগটা আসবে। কারণ এই কাজ কি করে করিয়ে নিতে হয়,
এটার এক্সপার্ট উনি না। এখানে শিল্পপতি খলিলুর রহমান সাহেবও আছেন, ওনার বিরুদ্ধে অভিযোগ আছে উনি কোনো কাজ করতে পারেন না। তো আপনি শিল্পপতি হলেই যে কাজ করিয়ে নেবেন এটা ঠিক না। আপনি কি লড়াকু নেতা, আপনি কি প্রশাসন বোঝেন, আপনি কি সরকারের বিরুদ্ধে লড়তে জানেন, কাজ কি করে হাসিল করতে হয় সেই দক্ষতাটা কি আছে? হয়তো আপনার আজকে যে সুনাম আছে, আমিও আপনাকে সজ্জন ব্যক্তি হিসেবে শ্রদ্ধা পেশ করছি, কাল হয়তো মানুষের কাছে ভালোবাসার পাত্র ছিলেন, তখন হয়তো মানুষ আপনাকে গালাগালি দেবে, মানুষ আপনাকে অপমান করবে। আপনাকে বলছি আপনি ভাবুন এইটা আপনার জন্য কতটা সঠিক সিদ্ধান্ত হবে। এইটা একজন বন্ধু হিসেবেই আমি বলতে পারি, কারণ এটা খুব কঠিন কাজ। ফারাক্কায় কিন্তু একজন কংগ্রেসের আরো একজন নেতা রয়েছেন, একজন তরুণ তুর্কি যাকে বলা যায়, আসিফ ইকবাল নামে। তিনিও কিন্তু ব্যাপক খাটাখাটি করছেন, প্রচার চালাচ্ছেন, এবং তারও কিন্তু অনারেবল চাইছেন যে তিনিও ভোটে লড়ুক বা তিনিও বিধায়ক পদটা পান, তার অনুরাগীরাও চাইছে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি রাজনীতির বাইরে গিয়ে বসি, আমার আসিফ ইকবালকে খুব ভালো লাগে। যেমন উজ্জ্বল ব্যক্তিত্ব, সুদর্শন চেহারা, ভালো বক্তা এবং লড়াকু নেতা, আমার ওর প্রতি শুভেচ্ছা থাকলো। ও জীবনে কিছু করুক, মানুষের জন্য লড়াই করার মতো মানসিকতা আছে। কিন্তু সমস্যা হচ্ছে যেই দলটায় আছে না, যেই দলটা আছে সেই সমস্যা। যদি রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে বসে সেটেল করে নেয় যে আমরা কেন্দ্রে সরকার গড়ব, আপনাকেও 2-3টি কেন্দ্রের মন্ত্রিত্ব আমি দিয়ে দেবো, আপনি আমাকে প্রধানমন্ত্রী জানান, তারপরে রাহুল গান্ধী কি মমতার বিরুদ্ধে এখানে এসে লড়াই করতে পারবে? ওই দলটা পশ্চিমবাংলার জন্য অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। কারণ দেখবেন ইন্দিরা গান্ধীও জ্যোতি বসুকে একটা লিস্ট দিয়ে রেখেছিল, কখনো এখানে আসে না। 2021-এও রাহুল গান্ধী এখানে আসেননি, 2024-এও আনেননি। ওনার মহব্বতের দোকানটা অন্য কোনো জায়গায় খুলে রেখেছেন, পশ্চিমবাংলার জন্য ওনার কোনো মহব্বত আমি দেখতে পাই না। তাহলে এর ট্যালেন্ট নিয়ে, আমার ব্যক্তিত্ব নিয়ে, এবং অল্প বয়স, আরও অনেক কিছু শিখবে, অনেক উন্নতি করবে। আমার ইচ্ছা আছে কখনো ওর সঙ্গে বসে একটু গল্প করব, একটু চা খাবো। হ্যাঁ, আমি ইমপ্রেস এবং ওকে খুব ভালো লাগে আমার। কিন্তু কংগ্রেস এমন একটা দল, এখানে অপ্রাসঙ্গিক। মানুষ কেন ভোট দেবে? কংগ্রেস তো এখানে শূন্য, কি করবে? কংগ্রেস কি কিছু করতে পারছে? এই যেমন ধরুন এখানে একটা এমপি আছে ঈশা খান বলে, আমি একটা নাম শুনেছি, আমরা তার একটা ছবিও দেখতে পাই না, কোথাও তার প্রাসঙ্গিকতা আছে কি? সে কাজ করতে পারবে না। এখানে বড় দলগুলোর হচ্ছে কি, তাদেরকে বসিয়ে রাখা হবে, তাদের কথা বলতে দেবে না। আজ সে এমএলএ নেই, রাস্তায় নামিয়ে গর্জন করছে, স্লোগান দিচ্ছে, কিন্তু দেখবেন কঠিন কথাগুলো তার জায়গায় খালি এই কংগ্রেস বলে না, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, এগুলো বলেছে, এখানে প্রকৃত মানুষের কথাগুলো বলতে পারবে না। এ কিন্তু ওই ধুলিয়ান কাণ্ড নিয়ে লড়াই করতে পারবে না। আমি তো ফারাক্কা শামশেরগঞ্জের আইসি থেকে, এসপি থেকে, ডিএম থেকে, ডিআইজি থেকে কাউকে ছাড়বো না। আমার ভাই বোনদের যতক্ষণ না মুক্তি হবে, আমি পাগলা কুত্তার মতো পিছনে পড়ে থাকবো। আমার ভাই নির্দোষ থাকলে তাকে ছাড়তে হবে। এই জায়গায় কংগ্রেস এমন একটা দল, এদের লিমিটেশন আছে, বলে দেবে তুমি এই বিষয়ে কথা বলবে না, ওইখানে যাবে না, এইটা করবে না। এনটিপিসির বিরুদ্ধে আন্দোলন করতে যাক, ওখান থেকে সেন্ট্রাল থেকে ফোন আসবে যে না তুমি এইসব বিষয়ে কথা বলবে না। আর এদের বিষয় হচ্ছে একে টিকিট দেবে না, যেহেতু এই ছেলেটি ভালো, এই ছেলেটি সৎ, এর ভবিষ্যৎ আছে, একে দেবেই না। হয়তো কোনো ধনী মানুষ টিকিট পেয়ে যাবে, কিন্তু এই ছেলেটাকে দেবে না, এটা আমি বলে দিলাম, লিখে রাখুন। মালদা মুর্শিদাবাদে বিস্তীর্ণ এলাকার নদীর পাড় বহু বছর ধরে ভেঙেই চলেছে। আপনার মতে এর সমাধান কি? ভারতবর্ষ স্বাধীন হয়েছে, ভারতবর্ষের মানুষ স্বাধীন হয়নি, তার অধিকার পায়নি। যদি ভারতবর্ষে মানুষের সরকার, এই পিছিয়ে পড়া বঞ্চিত বহুজন সমাজের মানুষ, সে কোল, ভিল, সাঁওতাল, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, জাট, শিখ যত আছে, কামতাপুরি, শেষাবাদী, মতুয়া, গোর্খা, লেপচা, বাউড়ি সমাজ, বেওয়া সমাজ, হেলা সমাজ, এই সমস্ত সমাজ যারা পিছিয়ে পড়া মানুষ, এরা যদি সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে সরকার গঠন করতে পারে, সেই দিন মানুষের কাজ হবে। আপনি জানেন দেশে আম্বেদকরবাদী মুভমেন্ট বাবা সাহেবের আদর্শ মেনে চলছে, যেটা কাশিরামজি এগিয়ে নিয়ে গেছিলেন এবং মায়াবতীকে 4 বার মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন। কাশিরামজি গত হয়ে যাওয়ার পর মায়াবতীর সেই রাজত্ব শেষ হয়েছে, আসল কারিগর কাশিরামজি ছিলেন। সেই লেগেসিটা বহন করে চলেছেন আজাদ সমাজ পার্টির চিফ চন্দ্রশেখর আজাদ। আমাদের কিন্তু
কোনো নির্দিষ্ট জাতি ভাষা ধর্মের লোকের জন্য না, পুরো ভারতবর্ষের মানুষ তার অধিকার পাক। এই যে পুরো দেশের সম্পদ বিক্রি হচ্ছে, রেল ভেল যত বিক্রি হচ্ছে, থার্মাল পাওয়ার ইউনিট, খনি, পোর্ট সব আদানি আম্বানিকে দান করা হচ্ছে, জমি দান করা হচ্ছে, রেল, এয়ারপোর্ট, হেলিকপ্টার কোম্পানি সব, রিজার্ভ ব্যাংকের সব টাকা লুট হয়ে গেল, ব্যাংক লুট হয়ে গেল। আপনার ধরুন এই যে পরিবেশ, এই যে লুটের রাজত্বকে ধ্বংস করে ভারতবর্ষে এখন 200 লক্ষ কোটি টাকার উপরে দেনা, যাকে বলা হতো সোনে কে চিড়িয়া, পুরো পৃথিবী আসতো এখান থেকে লুণ্ঠন করতে, আজকে সেই দেশ দেনায় ডুবে আছে। অতএব ভারতবর্ষের মানুষের সরকার যেই দিন আসবে সেই দিন এই নদীর পাড় বাঁধা হবে। এটা কংগ্রেস 60 বছর ভারতবর্ষ রাজত্ব করেছে, করেনি। বিজেপি এসছে, করেনি। জনতা দলও কিছুদিন এসছে, করেনি। ইউপিএ 1 ইউপিএ 2 এসছিল, তখনও করেনি, আগামী দিনেও করবে না। যেই দিন মানুষের সরকার আসবে, আমি বলছি আজাদ সমাজ পার্টি যেই দিন ভারতবর্ষে শাসন করবে, বা আজাদ সমাজ পার্টির মতো আরও যারা আম্বেদকরবাদী দল, যারা মানুষের কথা বলে, যারা ভারতবর্ষকে সংবিধান দ্বারা দেশ শাসন হোক এটা চায়, মানুষের অধিকার প্রতিষ্ঠা হোক। এখন এরা তো ক্যাপিটালিস্ট ফোর্সদের গোলাম, এরা চাঁদা নিয়ে পার্টি চালায়, লোককে খিচুড়ি খাওয়ায়, বাইক র্যালি করে, মদের বোতল দেয়, টাকা দেয়, দিয়ে কোনো রকমে বুথ ক্যাপচারিং করে দেশটাকে দখল করে রেখেছে। যেই দিন মানুষের সরকার আসবে সেই দিন এই নদী ভাঙন রোধ হবে, নদীর পাড় বাঁধা হবে, এবং তখন দেখবেন উন্নয়নের প্রকল্প নদীর ধারেই হয়। পৃথিবীর সমস্ত সংস্থা উন্নয়ন, সমস্ত সভ্যতা নদীর ধারেই হয়েছে। এই ফারাক্কা শামশেরগঞ্জ বলুন আর ওই মালদা থেকে মুর্শিদাবাদ পর্যন্ত উন্নয়নে মুড়ে দেওয়া যাবে। এটা এমন একটা মাটি, যখন নবাবরা এখানে পুরো ইস্টার্ন জোনকে, যে অবিভক্ত বাংলাকে শাসন করার জন্য, দেশকে শাসন করার জন্য এই মুর্শিদাবাদকে বেঁচেছিল। আর এই মুর্শিদাবাদ আজকে দারিদ্রতা, অশিক্ষা, পিছিয়ে পড়া জাতির সবথেকে অন্যতম রূপ হয়েছে। এটা কেন হয়েছে? এটাকে করা হয়েছে। যখন মুর্শিদাবাদের নবাবরা দেশকে শাসন করলো, তাহলে আমাদের রাজত্ব যাওয়ার পর, মানুষের রাজত্ব যাওয়ার পর এই ভারত স্বাধীন হলো, ব্রিটিশদের সঙ্গে লড়ে এত রক্ত দিলাম, কিন্তু যখন এই মনুবাদী শাসন এলো, এরা কিন্তু এইটাকে একটা ডাস্টবিন বানিয়ে দিল। এখানে লোকের হাতে কাজ নেই, পুরো পৃথিবীতে ভিন রাজ্যে গিয়ে লেবার কাটছে, এখানে শিক্ষা স্বাস্থ্য সব ধ্বংস করে দেওয়া হলো। অতএব আবার এইটা সোনা দিয়ে মুড়ে দেওয়া যাবে যেই দিন মানুষের সরকার আসবে, এবং আম্বেদকরবাদী সরকার আসবে, বহুজন সমাজের রাজত্ব কায়েম হবে, বঞ্চিত মানুষের শাসন ব্যবস্থা কায়েম হবে। সেখানে কোনো ধর্ম, ভাষা, জাতির কোনো বিভেদ থাকবে না। সমস্ত ভারতীয় একটা ভারতীয় পরিচয় নিয়ে যখন ঐক্যবদ্ধ হবে, সেই দিন এই নদীর পাড় ভাঙবে, আমি এটা বলতে পারি। বাকি এখানে যারা যায় ছবি তুলতে যায়, আমিও গেছি, দুঃখ প্রকাশ করেছি, যন্ত্রণা অনুভব করেছি, গিয়েছি, কিন্তু কারোর এখানে কিছু করার নেই। এখানে যদি কেউ করে থাকে, আমি এসডিপিআইয়ের ছেলেদের ধন্যবাদ জানাবো। তারা মাথায় করে মুড বয়েছে, হাতুড়ি মেরে দেওয়াল ভেঙেছে, নদীর ভাঙ থেকে ঘরগুলো তুলে এনে, যদি ওখানে কেউ সত্যিকারের কাজ করেছে, মানুষের সাহায্য করেছে, তাহলে সেটা এসডিপিআই করেছে। বাকি সবাই এসে ডায়লগবাজি করেছে, ফটো খিচিয়েছে, হিরো সাজার চেষ্টা করেছে। তাদের এখানে কোনো কাজও নেই, আর তাদের উদ্দেশ্যও কিছু নয় যে এখানে কিছু হয়ে যায়। আমি বলে দিলাম, যতদিন মানুষের সরকার দেশে না কায়েম হবে, ততদিন এই বঞ্চিত মানুষের কাজ হবে না। আচ্ছা, এই ফারাক্কায় আপনার দল লড়লে কোথাও না কোথাও বিজেপিকে সহযোগিতা করা হবে বলে মনে করছে ফারাক্কা একাংশ, এই বিষয়ে কি বলবেন? আমি প্রত্যেককে আশ্বস্ত করব, চিন্তা করার কোনো কারণ নেই যে আমি যে লড়বই, এর কোনো বাধ্যবাধকতা নেই। আমি 2021-এও নির্বাচনে লড়িনি, 2024-এও লড়িনি, 2026-এ আমাকে লড়তেই হবে এমন কোনো মাথার দিব্যি কেউ দেয়নি। আমি এসছি সামাজিক মুভমেন্টের জন্য। আমি আগেই বলেছি, এখানকার মানুষ খুব বিপদে আছে, তাদের পাশে দাঁড়াতে এসছি, তাদের লড়াইটা লড়তে এসছি, তাদের মনোবল বাড়াতে এসছি, এবং তারা যাতে বিচার পায় সেই লড়াইটা আমি লড়ছি। এখনও আমি ফারাক্কার মাটিকে বোঝার চেষ্টা করছি, এখানকার সমস্যা বোঝার চেষ্টা করছি, মানুষের কাছে যাচ্ছি, মানুষের মনোভাব জানার চেষ্টা করছি, তার সমস্যা জানার চেষ্টা করছি। এটা একটা প্রসেস। ইলেকশন লড়তেই হবে এর কোনো মানে নেই, কিন্তু যদি কখনো মনে হয় যে ফারাক্কার মানুষ আন্তরিকভাবে চাচ্ছে যে আমাদের এখানে নির্বাচন লড়া উচিত, সমস্ত মানুষ এককাট্টা হয়ে গেছে এই বিষয়ে, যখন মানুষ সিদ্ধান্ত নিতে পারবে যে না তৃণমূলকে ভোট দেওয়া যাবে না, তাহলে তো আর ভোট কাটবে না। যখন মানুষ বুঝবে যে না কংগ্রেসকেও ভোট দেওয়া যাবে না, তাহলে তো ভোট ভাগ হবে না। এমনকি আমরা এখানকার যে আমার অমুসলিম ভাই আছে, আদিবাসী ভাই আছে, তাদের ভোটও নেব, তাদের মধ্যেও যাচ্ছি, কথা বলছি। আমরা তো সবাই,
আমরা কোনো মুসলিম দল না, আর আমরা মুসলমানের নেতাও নই। আমরা মানুষের নেতা, আমরা আম্বেদকরবাদী, আমরা বাবা সাহেবকে মানি, আমরা কাশির রামজির পথ অনুসরণ করছি, এবং আমরা সমস্ত জাতি ধর্মের মানুষের কথা বলি এবং তার সমস্যার কথা বলি। আপনি আগামী দিনে দেখবেন এখানে আমার আদিবাসী ভাইদের বাড়িতে বসে আমি খাচ্ছি, আমার দলিত ভাইদের সঙ্গে খাচ্ছি, আমার এখানে যত মানুষ আছে সবাই আপন, এবং প্রত্যেকের জন্য আমরা কাজ করতে চাই। যখন এটা বুঝবো যে পুরো মানুষ এক কাট্টা হয়ে গেছে, সব মানুষ একদিকে হয়ে গেছে, প্রতিটা মানুষের একটা চাহিদা, তখনই আমরা সিদ্ধান্ত নেবো এখানে নির্বাচনে আমরা অংশগ্রহণ করব কি করব না। আমরা অহেতুক এখানে ওই যে বলছেন বিজেপি জিতে যাবে, কোনো সম্ভাবনা নেই। যদি দেখা যায় যে হিন্দু মুসলমান সবাই মিলে, আদিবাসী মিলে আমাকেই ভোট দিচ্ছে, যদি মনে করেন যে আজাদ সমাজ পার্টিকে লোক চুজ করে নিয়েছে, সিপিএম কংগ্রেসের দিকে, তৃণমূলের দিকে লোক যাবে না, তখন তো আর এই ভয় থাকবে না, না? তখনই আমরা সিদ্ধান্ত নেবো। নাহলে অহেতুক আমরা যে নির্বাচন লড়বো এরকম কোনো গ্যারেন্টি নেই যে আমাকে লড়তেই হবে। আজাদ সমাজ পার্টি কি, এর মূল লক্ষ্য উদ্দেশ্য কি? দেখুন, এটা একটা খুব পুরনো লড়াই, ঐতিহাসিক লড়াই। এই লড়াই, এই বঞ্চিত সমাজের লড়াই। আজ হয়তো এই দেশে অনেক মুসলমান দেখছেন, খ্রিশ্চান দেখছেন, বৌদ্ধ দেখছেন, জৈন দেখছেন, কিন্তু যদি ইতিহাস ঘাটেন, এই জাতি অ্যাকচুয়ালি বঞ্চিত শূদ্র জাতি। এদেশে যখন আর্যদের দখল হয় তখন এখানে অস্পৃশ্য বলে, অছুত বলে মানুষের উপরে ব্যাপক অত্যাচার হয়েছে, খুনোখুনি হয়েছে, মানুষের কোনো অধিকারই ছিল না। এরপর একসময় ইসলাম ধর্মাবলম্বী শাসকরা, মুসলমানরা এখানে আসলো, তাদের সময় মানুষ অনেকটা ন্যায় বিচার পেল। ভারতবর্ষে কিন্তু ইসলামিক মুসলমানদের শাসন শেষ করার জন্য কোনো আন্দোলন হয়নি, যেটা ব্রিটিশদের বিরুদ্ধে হয়েছিল। সেখানে মানুষ অনেক উন্নত হয়েছে, ভারতবর্ষ উন্নত হয়েছে, পৃথিবীর সেরা জিডিপি দিয়েছে, এবং সেই সময় বহু মানুষ ইসলামের আদর্শে প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করে এবং মুসলমান হয়ে যায়। কিন্তু জাতিতে আমরা একই, রক্তের ডিএনএ টেস্ট করলে এক পাবেন। আবার ব্রিটিশদের সময় ব্রিটিশরাও কিছু উন্নয়ন করেছে, কিছু খারাপ করেছে, কিছু ভালো করেছে। তাদের সময় বহু মানুষ খ্রিশ্চান হয়ে গেল। এছাড়া বৌদ্ধিজম এক সময় ছিল, জৈনিজম, এরা এই ধর্ম প্রবর্তকরা এখানে ছিল। এখানে আদিবাসী সম্প্রদায়ের একটা সারণী ধর্ম আছে, এদের সবাইকে হিন্দু বলে চালানো হতো। এখানে অনেক আরও উপজাতি জাতি অনেক আছে। আমরা এই পুরো বঞ্চিত জাতির মানুষকে এক সূত্রে গাঁথছি, যাকে বলছি আমরা আম্বেদকরবাদ। এটা জ্যোতিরাও ফুলে, সাবিত্রীবাই ফুলের লড়াই, যেখানে ফাতেমা শেখ আর ওসমান শেখ নিজের জমি দিয়েছিল শূদ্রদের স্কুল করার জন্য। পিছিয়ে পড়া মানুষের তখন মানে শিক্ষা গ্রহণের কোনো অধিকার ছিল না, তাদের শাস্তি দেওয়া হতো, মৃত্যুদণ্ড হতো কেউ যদি পড়াশোনা করে। সেই সময় ফাতেমা শেখ, ওসমান শেখ জমি দিল, জ্যোতিরাও ফুলে, সাবিত্রীবাই ফুলে তারা স্কুল তৈরি করলো, এবং সেটা প্রথম পাঠশালা, প্রথম স্কুল এদেশের শূদ্রদের জন্য বা অছুতদের জন্য। এরপর এই লড়াই আরও এগিয়ে নিয়ে গেলেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, যিনি সংবিধান রচয়িতা, মানুষের অধিকার সংবিধানে লিপিবদ্ধ করলেন, এবং সেইটা একটা বিশাল মুভমেন্ট। সেই মুভমেন্টের পর কাশিরামজি আসলেন, তিনি আবার নতুন করে প্রাণ দিলেন এই আম্বেদকরবাদী মুভমেন্ট বা বাবা সাহেবের আদর্শ নিয়ে উনি চললেন। এই লড়াই চলছে, এবং কাশিরামজি মায়াবতীকে দাঁড় করে 4 বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বানালেন। ভারতবর্ষের সব থেকে বড়ো স্টেটে এটা করলেন, এটা একটা বড় অ্যাচিভমেন্ট। কিন্তু কাশিরামজি যখন বিগত হয়ে গেলেন, তখন যে কোনো কারণে, আমি তার বিশ্লেষণে যাচ্ছি, মায়াবতী তখন কিন্তু অনেকটা দুর্বল হয়ে যান, এবং এখন তিনি খুবই দুর্বল। এই লড়াইটাকে আবার নতুন করে হাল ধরেছেন ভাই চন্দ্রশেখর আজাদ, যিনি উত্তরপ্রদেশের সাহারানপুরের ছুটমালপুর গাঁও থেকে বেরিয়েছেন, একটা সাধারণ স্কুল মাস্টারের ছেলে, স্কুলের হেডমাস্টার ছিলেন প্রাথমিক স্কুলের, এবং সেইখান থেকে চামার বংশজাত এই ছেলেটি সে পড়াশোনা করলো, উন্নতি করলো, অ্যাডভোকেট হলো, এবং আজ ভারতবর্ষের মানুষের নয়নের মণি। নাগিনা থেকে 2024-এ পার্লামেন্টে বিজেপি এবং কংগ্রেস জোট, ইন্ডিয়া এবং ইউপিএ জোট দুটোকে হারিয়ে 1.5 লাখেরও বেশি ভোটে সে পার্লামেন্টে গেছে, এবং পার্লামেন্টে এখন সে উজ্জ্বল নক্ষত্র, মানুষের আশার আলো, ভবিষ্যতের একটা দিশারি পথ মানুষ চন্দ্রশেখর আজাদকে নিয়ে স্বপ্ন দেখছে। অতএব এই চন্দ্রশেখর আজাদ ভারতবর্ষের এই যে এখন বঞ্চনা, এই যে দেখছেন সব ক্যাপিটালিস্ট ফোর্সদের হাতে চলে গেছে, দেশকে বিক্রি করার ব্যবস্থা হচ্ছে, সমস্ত আইনগুলো ভারতবর্ষে যেমন শ্রম আইন তুলে দিয়েছে, মানুষকে কৃতদাস বানিয়েছে, 12-14 ঘন্টা কাজ করছে,
ট্যাক্স এত বেড়ে গেছে যে মানুষ নাবিশ্বাস হয়ে যাচ্ছে, মানুষের কোনো সুরক্ষা নেই, নারীর সুরক্ষা নেই, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এই যে শোষণ যন্ত্র হয়েছে, এর থেকে মুক্তি দিতে অ্যাকচুয়ালি চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে আজাদ সমাজ পার্টি কাশিরাম, যার নামের সঙ্গে আমরা কাশিরাম জুড়ে রাখি, তার দেখানো পথে, তার লড়াইকে আমরা জীবন্ত করার জন্য কাশিরামজিকে আমরা পথ প্রদর্শক হিসেবে নিয়েছি। এবং সমস্ত জাতি ধর্মের, মানে এখানে ইসলামও তার মর্যাদা নিয়ে থাকবে, বৌদ্ধিস্ট, জৈন, হ্যাঁ, আদিবাসী থেকে আরম্ভ করে প্রতিটা জাতি ধর্মের মানুষ এখানে সম্মানের সঙ্গে তার আইডেন্টিটি নিয়ে, তার পরিচয় নিয়ে এখানে চলবে। এবং প্রত্যেকে তার সংখ্যা অনুযায়ী তার ভাগ বুঝিয়ে দেবো, জিসকি জিতনি সংখ্যা বাড়ি উসকি উতনি ভাগিদারি, এটা আমাদের স্লোগান। এবং এইটা আমরা ইমপ্লিমেন্ট করব। দেশ হয়তো স্বাধীন হয়ে গেছে, মানুষ স্বাধীন হয়নি, সেটা সাধারণ মানুষ বলবে। মানুষ কি পরিষেবা পাচ্ছে, মানুষ সুরক্ষা পাচ্ছে, মানুষ ভয়মুক্ত হয়েছে কি? স্বাধীন দেশের মানুষ ভয়মুক্ত নেই, তাহলে এটা কেমন স্বাধীনতা? সেই স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্যই আমাদের ভাই চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে আজাদ সমাজ পার্টি চলছে। পিছনে ভীম আর্মিও রয়েছে, ভীম আর্মিও ভাই চন্দ্রশেখর আজাদের তৈরি। এটা সামাজিক সংগঠন, যেখানেই মানুষ বিপদে পড়ে লাখো লাখো যুবক সেখানে দাঁড়িয়ে যায়। এবং এই যে গেরুয়া ব্রিগেড, এই গেরুয়া ব্রিগেডের কাউন্টারে যদি কেউ দাঁড়ায়, যদি এই আরএসএস এর সামনে কেউ দাঁড়াতে পারে, তাহলে এটাই আম্বেদকরবাদী সঙ্গীত, মানে আম্বেদকরবাদী এই যে আমাদের সংগঠন, এই যে নীল গামছা দেখছেন, এই গেরুয়ার কাউন্টারে নীল, ভারতবর্ষে যেখানেই নীল গামছা দেবেন, সংগঠন তার নাম যাই হোক, যদি সে আম্বেদকরবাদী হোক, আমাদের প্রতীক হচ্ছে নীল। আমরা সবাই ভাই, আমরা সবাই একসঙ্গে চলবো, এই দেশকে মানুষের স্বাধীনতা দেব, এইটা আমাদের স্বপ্ন এবং অঙ্গীকার। এবং তার কাছাকাছি আমরা এসে গেছি। 26শে ইউপিতে আমাদের পুরো দেশেই কাজ হচ্ছে। আপনার ধরুন রাজস্থান থেকে আরম্ভ করে, গুজরাট থেকে আরম্ভ করে, হরিয়ানা, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, বেঙ্গল, এই পুরো উত্তর ভারতে ব্যাপকভাবে কাজ হচ্ছে, এমনকি আসাম পর্যন্ত কাজ হচ্ছে। 27শে আপনারা 26শে ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচন আছে, আপনারা দেখে নেবেন, সেখানে কয়েক হাজার প্রার্থী আমাদের ইনশাআল্লাহ জিতবে। এবং 27শে উত্তরপ্রদেশে আমরা সরকার গঠন করার আমরা দাবিদার, এবং চন্দ্রশেখর আজাদকে আমরা ওখানকার মুখ্যমন্ত্রী হিসাবে দেখছি। এবং 2029-এ শুধু ইউপি থেকে 30টা এমপি আমরা বার করব, পুরো দেশের সমস্ত যুবক গিয়ে উত্তরপ্রদেশে আমরা ঘাঁটি গাড়ব, এটা আমরা করব লক্ষ্য। তখন কিন্তু ভারতবর্ষের সরকার এই আজাদ সমাজ পার্টিকে ছাড়া চলবে না। দেশের প্রধানমন্ত্রী কে হবে, দেশের বাকি সব কিছু, দেশের গঠন, এবং যেটা আমাদের ওয়াকফ সম্পত্তি বাঁচানোর ব্যাপার, এই যে ভুলভাল আইন তৈরি করে, লুটের আইন তৈরি করেছে, এ সবকে আমরা ফেরত নিয়ে আসবো। এসসি এসটি অ্যাক্টকে আমরা সুগঠিত করব, জঙ্গলে আদিবাসীদের অধিকার আমরা সুরক্ষিত, এবং ভারতের প্রতিটা মানুষের এই যে আইন হয়েছে না, ফুড সিকিউরিটি, প্রতিটা মানুষ খাদ্যের অভাবে থাকবে না, প্রতিটা মানুষের শিক্ষার অধিকার, একই ধরনের শিক্ষা, একই ধরনের শিক্ষা, সরকারি স্কুল, প্রাইভেট স্কুল থেকে উন্নত হবে, প্রত্যেকের রোজগার হবে, প্রত্যেকের সুরক্ষা থাকবে। ভারতে সম্পদ প্রচুর আছে, এটা লুট হচ্ছে, এটা লুট না হয় মানুষের হাতে পৌঁছাক, সেই রাজত্ব কায়েম করা, সেটাই আজাদ সমাজ পার্টির লক্ষ্য, এবং সেই দিকে আমরা এগিয়ে চলেছি। আপনি ফরাক্কায় ঘুরছেন, সাধারণ মানুষের কাছ থেকে কেমন শোনা পাচ্ছেন? অভূতপূর্ব। আমি এর আগেও ফরাক্কায় এসেছি 2013 সালের শেষের দিকে, নভেম্বর মাসে হাজি আখতার হোসেন সাহেবের যখন হত্যা করা হলো, যখন মানুষ আতঙ্কিত, ঘর ছেড়ে পালাচ্ছে, বিভৎস অবস্থা, তখন আমাকে এসডিপিআই করতাম, আমাকে নির্দেশ দেওয়া হলো, ইমতিয়াজ ভাই আপনাকে আসতে হবে, এখানকার ভয়ঙ্কর পরিস্থিতি, এটা আপনি ভালো হ্যান্ডেল করতে পারবেন। সেই সময় আমি এসেছিলাম, শামসেরগঞ্জের মানুষ আমাকে বেশি চেনে, এবং তারপরে বারে বারে এসছি। সুনীল চৌধুরী যখন বম ব্লাস্টে বাড়ি উড়ে গেল, আমার এসডিপিআর ভাইদের গ্রেপ্তার করার ফন্দি চলছিল। রাত্রের 11টায় খবর পেয়েছি, সঙ্গে সঙ্গে বাসে উঠেছি, ভোর 6টার সময়, সকাল 6টার সময় আমি সুনীল চৌধুরীর, জগন্নাথ চৌধুরীর বাড়ির সামনে দাঁড়িয়ে, তখন ওর গানম্যানরা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হুমকি দিচ্ছে। সেখানেও আমি লড়াই করলাম, এবং আমি খবরদার বলেছিলাম যে আমার এসডিপিআর ভাইদের একটার উপরে হাত উঠবে না, যদি কাউকে গ্রেপ্তার করেন পরিস্থিতি ভয়ঙ্কর হবে। সেখান থেকে বারে বারে এসছি, কখনো জলসা করতে এসছি, কখনো এমনি বিপদে এসছি, কখনো কারো দাওয়াতে এসছি, কখনো সেমিনারে এসছি, আমি লাগাতার এসেই গেছি। কিন্তু এইবারের ব্যাপারটা আলাদা।
সোশ্যাল মিডিয়া একটা বড় কাজ করেছে। আমার প্রতিদিনের যে লড়াই পশ্চিমবাংলার ভারতবর্ষে যেখানেই ছুটেছি, সোশ্যাল মিডিয়ার আমার ভাইরা, ছোট ভাইরা, তারা অভূতপূর্ব কাজ করেছে, আমাকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আমি যেখানেই যাই, যেখানেই দাঁড়াই, সে রাস্তা হোক, চায়ের দোকান হোক, ট্রেনে হোক, স্টেশনে হোক, বাস স্ট্যান্ডে হোক, যেখানেই দাঁড়ায় এক কাপ চা খেলে 10-20 জন এসে হাত মিলায়, ভালোবাসা চড়ায়, কেউ ফোন নাম্বার নেয়, কেউ ফটো তোলে এবং প্রত্যেকে বলে আপনাকে খুব ভালোবাসি, আপনার প্রচুর ভিডিও দেখি, হ্যাঁ আপনি এসছেন, আপনাকে সামনাসামনি দেখছি, আমাদের খুব ভালো লাগছে, ওই বসুন, চা খাবেন, কি খাবেন। এই ভালোবাসা আমার মনে হয় আজকের দিনে কেউ নিজের আত্মীয় আসলে এত ভালোবাসা দিতে পারে না। আমি যে ভালোবাসা পাচ্ছি, এবং আপনাকে কি বলবো, এখানকার কেউ তৃণমূলের নেতা, সেও এসে বসাচ্ছে, চা আনাচ্ছে, এবং পরে জানতে পারছি সে তৃণমূলের নেতা। কেউ হয়তো বলছে ইনি এখানকার প্রধান, এখানকার মেম্বার। তারা বলছে আরে ওইসব ছাড়েন না, আপনি তো আমাদের লোক, আপনাকে ভালোবাসি, পার্টি আলাদা জায়গা, কিন্তু আপনাকে ভালোবাসি। কংগ্রেসের লোকরা কোথায় বসে আছে, তারা উঠে চলে আসছে, না আপনি বসুন, চা আনাচ্ছি। কংগ্রেসের লোকরা বলছে না ওসব পার্টি আলাদা, কিন্তু আপনাকে ভালোবাসি। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদা করব, আমার জীবন ধন্য হয়ে গেল। এই ভোট আলাদা জিনিস, ইলেকশন আলাদা জিনিস, মানুষের যে ভালোবাসা, আন্তরিকতা, সে মসজিদের ইমাম থেকে আরম্ভ করে। কিন্তু কিছু জায়গায় দেখেছি কিছু ডন, আমি তো চিনি না কে সিপিএম, কংগ্রেস, কে সাধারণ মানুষ, ডন চিনি না, তারাও ডাকছে, বসাচ্ছে, হ্যাঁ চা খাওয়াচ্ছে, গল্প করে যখন চলে গেলাম, পরে আরেকজন বলছে এই লোকটা না এখানকার পুরো ডন, এর নামে পুরো এলাকা কাঁপে। বলে তাই? তো এরকম ঘটনা ঘটছে। তো আমার দোয়া সকলের জন্য রইল, ভালোবাসা সকলের জন্য রইল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমি যে ভালোবাসা পেয়েছি, আমার জীবন সার্থক। আমার এরপর কোনো এমএলএ এমপি হওয়া না হওয়া কোনো মানে রাখে না। আমার মনে হয় এতদিনের কাজের আমি বকশিস পেয়ে গেছি, এবং এই জন্য আল্লাহর শুকরিয়া আদা করি।